আজকে আমরা আসলে রিগার্ডিং ক্লাস টেস্ট এটা আসলে আপনাদের উপর, আপনারা ডিসকাস করে আমাকে ডেট জানালে আমি সেটার উপর বেস করে আপনার টপিক গুলো দিয়ে দিব, সুতরাং ওইটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। ওকে, তো আজকের ক্লাসটা তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যে টপিকটা দেখবো, অ্যাকচুয়ালি আমি যদি বলি আপনাকে যে আমাদের এই সেমিস্টারে আমরা যে ক্লাসগুলো করবো বা যে টপিকস গুলো দেখবো, সকল টপিকস এর মধ্যে আজকের টপিকস এর এই ইনফরমেশনটা লাগবে। এবং আমরা আজকে যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে কে ম্যাপ বা কার্নো ম্যাপ। এবং কে ম্যাপ অ্যাকচুয়ালি আজকের ক্লাস থেকে আমাদের পরবর্তী সেমিস্টারের শেষ দিন পর্যন্ত সকল ক্লাসে কে ম্যাপ লাগবে। তাহলে আমরা বলতে পারি আজকের ক্লাসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং আমরা যখন ফেস টু ফেস করি তখন আমি আসলে সকালবেলার একটা ক্লাস পিক করি যাতে আপনাদের কনসেন্ট্রেশন হাই থাকে। তো সেই ভাবে আজকে আমরা সকালে ক্লাসটা পিক করলাম যাতে আপনাদের কনসেন্ট্রেশন একটু হাই থাকে। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আমি যখন ফেস টু ফেস থাকি তখনও স্টুডেন্টদের রিকোয়েস্ট করি এবং ভালো আমি রেসপন্সই পাই সবসময়, সেটা হচ্ছে একটু কোঅপারেটিভ থাকবেন, একটু ইন্টারঅ্যাক্টিভ থাকবেন। আমি যে ইনস্ট্রাকশন গুলো দিব সাথে সাথে আপনারা একটু করবেন। ইভেন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ক্লাসরুমে আমি একটা ক্লাস ওয়ার্কও ক্রিয়েট করে ফেলছি। সেটা হচ্ছে আজকে আপনারা যে ক্লাসে যে কাজগুলো করবেন সেটা সাথে সাথে ওই ক্লাস ওয়ার্কে আফটার দ্য ক্লাস আপলোড করে দিতে হবে 10:30 পর। ওকে, কেন? তার কারণ হচ্ছে আমি পার্সোনালি মনে করি কে ম্যাপটা আমাদের সবার ভালো করে বোঝা উচিত। এবং কে ম্যাপে আপনার ইনিশিয়াল লেভেলে অনেক কোয়েশ্চেন থাকবে, আই নো, আমি জানি এটা, কিন্তু আস্তে 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 আমরা যখন আরো আগাইতে থাকবো আপনার সকল কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। তো সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে কে ম্যাপটা আপনারা ফার্স্ট আমার সাথে সাথে করতে থাকেন। অনেকে কে ম্যাপ পারেন, অনেকে একদমই পারেন না। বোথ স্টুডেন্টদের জন্য কে ম্যাপটা বেসিক থেকে আস্তে আস্তে দেখাটা খুব ইম্পর্টেন্ট। আমরা খুব ইলেবোরেটলি দেখবো, আস্তে আস্তে দেখবো, যাতে কে ম্যাপের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবং আমার কনসেপ্টটা হচ্ছে আফটার দ্য সেমিস্টার আমাদের যেন কে ম্যাপ নিয়ে কোনো কনফিউশন না থাকে। কে ম্যাপ কিভাবে করতে হয়, এর প্রসিডিউর কি, এটা যেন কনফিউশন না থাকে। এবং কে ম্যাপটা করতে করতে আমরা এমন একটা পর্যায়ে চলে যাব যাতে কে ম্যাপটা পরবর্তীতে কঠিনই লাগবে না। যে কোনো কিছুতে আপনি দেখবেন ফার্স্টে কে ম্যাপ করে ফেলতে পারতেছেন। ইভেন আমি আমার প্রিভিয়াস সেমিস্টারে দেখছি কোনো স্টুডেন্ট কিছুই পারে না, বাট সে কে ম্যাপের সিম্পলিফিকেশন পারে। মানে একদম স্টুডেন্ট থাকে না খালি খাতা দেয়, ওই খালি খাতার ওটাও খালি খাতা না, ওটাও বেসিক্যালি কে ম্যাপ তারা সলভ করতে পারে। তো এটা আসলে হয় যদি আপনি প্র্যাকটিস করেন এবং আপনি যদি একটু সাথে সাথে প্র্যাকটিস করেন, সাথে সাথে ক্লাসগুলো একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আসলে প্রবলেম সলভ হয়। আর আপনি এটাও বুঝতে পারছেন ক্লাসটা আসলে ক্লাসে বোঝা ইম্পর্টেন্ট, কারণ আমি সাডেন টেস্ট করে রেগুলার নিচ্ছি। আচ্ছা, তো আমরা আজকে তাহলে আমাদের টপিকটা শুরু করি। এখন আপনাদের স্টুডেন্ট কম, তো যারা দেরি করে ফেলতেছে আসলে তারা মিস করে ফেলতেছে। আমরা তো ওয়েট করলাম 7 মিনিট। যাই হোক, আমরা তাহলে আমাদের টপিকটা শুরু করি। আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কে ম্যাপ সিম্পলিফিকেশন বা কার্নো ম্যাপ সিম্পলিফিকেশন। তো ফার্স্টে কথা হচ্ছে কার্নো ম্যাপ দিয়ে সিম্পলিফিকেশন এটা কোথায় করা হয়। আমরা সবাই মনে কম বেশি জানি যে বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন করতে হয়। বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন কেন করতে হয় এটাও আমাদের হয়তো মনে আছে। কেন করতে হয়? কারণ হচ্ছে আমাদের যে লজিক গেট আছে, অ্যামাউন্ট অফ লজিক গেটকে কমানোর জন্য বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে হয়। আমরা কম্বিনেশন সার্কিটে দেখছি যে বড় বড় সার্কিট আসলে ইমপ্লিমেন্ট করে ফেলতে হয়। সেটাকে যদি আমরা কোনোভাবে ছোট করে ফেলতে পারি তাহলে সেটাকে ইমপ্লিমেন্ট করাটা অনেক ইজিয়ার হয়ে যায়। এই বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশনের জন্য যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন আর একটা হচ্ছে কে ম্যাপ সিম্পলিফিকেশন। অ্যালজেব্রিক ম্যানিপুলেশনটা কি? আমরা অলরেডি আপনাকে আমি একটা টাস্ক দিয়েছিলাম, আপনারা অনেকে সাবমিটও করতেন। আপনারা দেখছেন যে আমরা চাইলে বুলিয়ান পোস্টুলেটস গুলা বা থিওরাম গুলা ইউজ করে আমরা কি করতে পারি, এই এক্সপ্রেশন গুলাকে সিম্পলিফাই করতে পারি। বাট এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করতে গেলে তখন আপনারা একটা প্রবলেম পড়ার কথা যখন আপনারা সলভ করতে গেছেন, সেটা হচ্ছে যে আপনারা অনেক কোয়েশ্চেনও করছেন, সেটা হচ্ছে কখন কোন সূত্রটা আমরা ইউজ করব। অ্যাকচুয়ালি ইটস এ প্রবলেম। আপনি কখন কোন সূত্র ইউজ করবেন সেটার কিন্তু কোনো ফিক্সড রুলস নাই। এটা অবশ্যই আপনার এক্সপার্টিসের উপর ডিপেন্ড করে। এবং আপনি কখন কোন সূত্রটা ইউজ করবেন এটা আপনাকে সিচুয়েশন বুঝে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং অনেক সময় এটাও একটা কনফিউশন হয় যে আমি শেষ পর্যন্ত গিয়ে আমি কি আসলে মিনিমাইজ করতে পারলাম কি পারলাম না। এই যে কনফিউশন গুলো আছে, এই কনফিউশন গুলাকে দূর করার জন্যই আসলে একটা অ্যালগরিদমিক ওয়ে ক্রিয়েট করা হয়েছে, সেটার নাম হচ্ছে কে ম্যাপ বা কার্নো ম্যাপ, যেটার মধ্যে আপনি কতগুলো সার্টেন রুলস বা ক্রাইটেরিয়া যদি ফলো করেন, স্টেপ বাই স্টেপ যদি সেই ক্রাইটেরিয়া গুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনি কে ম্যাপ দিয়ে সিম্পলিফিকেশন করে ফেলতে পারবেন। তার মানে কেউ যদি আসলে বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন অ্যালজেব্রিক ম্যানিপুলেশন বা সূত্র দিয়ে করে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আবার কেউ যদি সূত্র না কে ম্যাপ দিয়ে করে, সেটাও ওকে। যেটা সহজ মনে হবে সেটা দিয়ে করতে পারেন, বাট পার্সোনালি কে ম্যাপটা আসলে অনেক বেশি সহজ, কারণ এটা একটা অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের মতো এতটা
ভেরিয়েবল বা এক্সপার্টিসের উপর ডিপেন্ড করে না, এটা আসলে সার্টেন কিছু রুলস আছে, রুলস গুলো জানলেই খুব ইজিলি আমরা সিম্পলিফাই করে ফেলতে পারি। এবং আমরা এই সেমিস্টারে জব সিম্পলিফিকেশন করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন কেএমএফ দিয়ে সিম্পলিফিকেশন করতেছি, কারণ এটা কিছু সার্টেন রুলস ফলো করলে কাজ হয়ে যায়। আচ্ছা, তো কেএমএফ সিম্পলিফিকেশনটা তাহলে কেন লাগে সেটা আমরা বুঝতে পারলাম। এবার তাহলে একটু দেখি কেএমএফটা আসছে কোথা থেকে। বেসিক্যালি আমরা যে ট্রুথ টেবলটা জানি, আমরা কম বেশি সবাই মনে ট্রুথ টেবল জানি। ট্রুথ টেবলটা হচ্ছে কি ইনপুটের কম্বিনেশনের উপর আউটপুট কি হবে সেটার যে চার্ট আছে সেটাকে বলা হয় ট্রুথ টেবল। ওকে, এই যে ট্রুথ টেবলটা আছে এটাকে যখন গ্রাফিক্যালি রো কলামে সাজায় ম্যাপিং করা হয় সেটাকে বলা হয় কেএমএপ। তাহলে কেএমএপ আসলে ডিফারেন্ট কিছু না, এটা হচ্ছে আপনার যে ট্রুথ টেবলটা ছিল সেটাকেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে দেওয়া হয়। এবং এটা ফার্স্ট 1952-তে ইডব্লিউ ভিচিন প্রপোজ করছিলেন, সেজন্য এটার ইনিশিয়াল নাম ছিল বিচ ডায়াগ্রাম। তো লেটার অন 1956-এ মরিস কার্নো বেসিক্যালি প্রপোজ করেন এই ম্যাপটা, মডিফাই করেন, তো তখন থেকে এটার নাম হয়েছে কেএমএপ বা কার্নো ম্যাপ। তো কার্নো ম্যাপের সংক্ষিপ্ত ফর্মে হচ্ছে আসলে কেএমএপ, এবং এটার ইনিশিয়াল বা এটা স্টার্টিং ছিল আসলে বেইজিং আবিষ্কার করছেন, সেখান থেকে বেইজ ডায়াগ্রাম থেকে। তো কেএমএপ এর তাহলে বেসিক সিম্পলিফিকেশন বা এটা কি আমরা এটা বুঝতে পারতেছি, এটা হচ্ছে ট্রুথ টেবল থেকে আসছে। ওকে, এবং কেএমএপটা আমরা যখন ইউজ করব বা সিম্পলিফাই করব তখন এটাকে আমরা 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, 5 ভেরিয়েবল সিস্টেমের জন্য ইউজ করতে পারি। আমরা হয়তো জানি 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল মানে কি। আমরা জানি কোন একটা এক্সপ্রেশনের মধ্যে যদি দুইটা ভেরিয়েবল থাকে, মনে করেন এ আর বি মানে দুইটা ইনপুট থাকে, এটাকে তখন 2 ভেরিয়েবল সিস্টেম বলে। যদি 5টা ইনপুট থাকে এ বি সি ডি ই, তাহলে সেটাকে আমরা তখন 5 ভেরিয়েবল সিস্টেম বলি। তাহলে কেএমএপ নরমালি 2 থেকে 5 ভেরিয়েবল সিস্টেমের জন্য ইউজ করা হয়। এর বেশি ভেরিয়েবলের সিস্টেমগুলোর জন্য কেএমএপ আসলে ইউজ করাটা একটু বেশি টাফ হয়ে যায়, সেজন্য তখন কেএমএপটা ইউজ করা হয় না। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আমি জানি না আপনাদের সিআর এখানে আছেন নাকি, আপনাদের অনেক ফ্রেন্ডই আছেন, আপনাদের অনেক ফ্রেন্ড হয়তো এখন নাই। সবাই একটু ক্লাস টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আমরা 9:40, এখন 9:51 যারা আসতেছে, মানে এটা ঠিক না। হয়তো বা কখনো কখনো নেটওয়ার্ক প্রবলেমের কারণে হতে পারে, বাট আমি অবজার্ভ করতেছি কিছু স্টুডেন্ট সবসময় দেরি করে আসতেছে। ওকে, আমার আবার এটা ক্ষমতাটা ভালো, আমি স্টুডেন্ট আইডি গুলো একটু মাথায় রাখতে পারি। তো কিছু স্টুডেন্ট রেগুলার দেরি করতেছে, প্রতিদিন আসলে নেটওয়ার্ক সমস্যা হতে পারে, এটা মানে অ্যাকসেপ্টেবল না, এটা হওয়ার কথা না। ওকে, তো আমার মনে হয় যাদের প্রতিদিন লেট হয় তারা একটু কনসার্ন হবেন, এতটা লেট করা ঠিক না। কারণ ক্লাসে যখন শুরু হয় অনেক ইম্পর্টেন্ট টপিক মিস করে ফেলতেছেন, এবং লাস্টে গিয়ে যখন বুঝবেন না তখন আবার ঝামেলা হবে। তো সবাই একটু ক্লাস টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কেএমএপ আসলে 2 থেকে 5 ভেরিয়েবলের জন্য ইউজ করা হয়। কেউ বলতে পারেন স্যার সিঙ্গেল ভেরিয়েবলের জন্য কেন কেএমএপ ইউজ করে না? কারণ সিঙ্গেল ভেরিয়েবল সিস্টেমে সিম্পলিফিকেশনেরই দরকার পড়ে না, সেই জন্য। ওকে, আচ্ছা, তো আমরা কেএমএপ এ নরমালি 2 থেকে 5 ভেরিয়েবল সিস্টেমের জন্য ইমপ্লিমেন্ট করব, এবং ইমপ্লিমেন্ট করার সময় কিছু সার্টেন রুলস বা কিভাবে এটাকে ডিজাইন করতে হয় সেটা কিছু সার্টেন রুলস আছে। সেটার জন্য আপনাদেরকে রুলসটা দেখানোর জন্য আপনাদের ফার্স্টে আমি একটু বলি, আপনারা সবাই আপনাদের সামনের যে একটা খাতা আছে সেই খাতা থেকে একটা পেজ ছিঁড়েন, এবং সেই পেজটাকে 4টা ভাগে ভাগ করেন। এরকম 4টা পেজে এটাকে ভাগ করেন। ইটস এ ম্যান্ডেটরি থিং, এটা সবাই করেন, কারণ এই যে কাজটা আপনারা এই পেজ 4টা দিয়ে কাজ করবেন, এই 4টা পেজ কিন্তু আপনাদের জমা নিতে আমাকে দিতে হবে। কোথায়? ক্লাস ওয়ার্কে দেখেন, আপনার ওখানে মধ্যে অলরেডি আমি একটা ক্লাস ওয়ার্কের আন্ডারে কেএমএফ ক্লাস বলে একটা এসএমএ ক্রিয়েট করছি। এই 4টা পেজে আমরা যে কাজ করব সেটার ইমেজটা তুলে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। ওকে, তো এটা সবাই একটু ছিঁড়ে ফেলেন। একটা পেজ নেন, সেই পেজটাকে 4টা ভাগে ভাগ করেন। তাহলে ফার্স্টে আপনারা যেটা করেন, একটা পেজ নিয়ে 4 পিসে ভাগ করে ফেলেন। ওকে, যারা লেট করে আসছেন ক্লাসে তারাও শুনেন, একটা পেজকে আপনারা 4টা ভাগে ভাগ করেন। এই 4টা ভাগ আমাদের কেএমএপ এর জন্য লাগবে, এবং এটাকে আপনাদের সেভ করতে হবে, প্রিজার্ভ করতে হবে, কারণ এটা আমাদের প্রিভিয়াস আমাদের পরবর্তীতে যত আমরা সিস্টেম করব সকল ক্ষেত্রে এই পেজগুলো আমার লাগবে। ইনিশিয়াল লেভেলে রাখতেছে, পরবর্তীতে আপনার আসলে লাগবে না। যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আর পেজ লাগবে না, কিন্তু এই পেজটা অনেকদিন আপনার লাগবে যতদিন আপনি এক্সপার্ট হচ্ছেন না। তাহলে এই 4টা পেজ নেন, একটা পেজ নেন, সেটাকে 4টা ভাগে ভাগ করেন, দেন সেটাকে আপনার এমন ভাবে রাখেন যাতে সেটা সেফ থাকে, এবং সেটা আপনাকে সেটা ছবি তুলে আপনাকে ক্লাসের পর দিতে হবে আমাকে। ওকে, তো 4টা পেজ কি সবার নেওয়া হয়েছে? কেউ কি বাকি আছেন 4টা পেজ করা? স্যার একটা পেজকে 4 ভাগে ভাগ করব। একটা পেজকে 4 ভাগে। আলবি আপনার লেট হলো কেন? তো স্যার আমার স্যার এইদিকে স্যার কারেন্ট চলে গেছে স্যার, আমি নেট মানে আর কি রিচার্জ করে স্যার এখন স্যার ক্লাসে জয়েন করলাম। প্রতিদিন কিন্তু দেরি হইতেছে।
স্যার আচ্ছা, প্রতিদিন তো স্যার হচ্ছে না স্যার। গতদিনও দেরি হয়েছিল মনে হয়। হ্যাঁ স্যার গতদিন স্যার টাইমলি আসছিলাম স্যার। গতদিন দেরি হয়েছিল, ল্যাবে তাহলে দেরি হয়েছিল। জি স্যার হয়তো ল্যাবে দেরি হয়ে গেছিল একটু। আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করেন এই স্যার স্যার একটা পেজ স্যার একটা পেজ কি A4 একটা এফ নেওয়ার পর আপনার খাতার পেজ হলে হবে। এমন পেজকে করেন যেটা 4টা ভাগে ভাগ হবে এবং সেটা আপনি প্রিজার্ভ করতে পারবেন। বুঝতে পারছেন? প্রিজার্ভ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। 4টা ভাগে ভাগ করেন, এটা আপনার প্রিজার্ভ করতে হবে। এটা আমরা এখন যে অনেকগুলা কাজ করব সেটার জন্য প্রিজার্ভ করতে হবে। ওকে, 4টা পেজে ভাগ করতে পারেন নাই কেউ কি আছেন? যে পারেন নাই সে নো দিয়ে দেন। ওখানের মধ্যে নো যেটা আছে সেই নোটার মধ্যে দিতে পারেন, কেউ যদি ভাগ না করে থাকতে পারে। আচ্ছা, আশা করি কেউ যেহেতু নো দেন নাই তার মানে সবাই 4টা ভাগে ভাগ করতে পারছেন। এবার ওখান থেকে একটা ভাগ নেন। এই 4টা ভাগকে আমরা 4টা ভেরিয়েবলের জন্য করবো। একটা হচ্ছে 2 ভেরিয়েবল, একটা হচ্ছে 3 ভেরিয়েবল, একটা হচ্ছে 4 ভেরিয়েবল, একটা হচ্ছে 5 ভেরিয়েবল। আজকে আমরা 3টা কাগজ ইউজ করব। এই 4টা কাগজে সেট কোথায় নো দিব স্যার? কোথায় নো দিব কোথায় স্যার? এখন আপনি করেন নাই মাহফুজ, কথা না বলে করে ফেলেন, 4টা ভাগে ভাগ করে ফেলেন। করছি স্যার। পার্টিসিপেন্টসে গিয়ে আপনার ওখানের মধ্যে রেইজ হ্যান্ড, ইয়েস নো ওগুলো দেওয়া যায়, ওখানে নো দিতে বলছি। তো এখন যেহেতু করে ফেলছেন এখন তার সমস্যা। তাহলে একটা পেজ নেন, এই পেজটার মধ্যে এবার দেখেন এই পেজটা মনে করেন এটা হচ্ছে সেই পেজটা। ওকে, এই পেজটার মধ্যে আমরা এখন যেটা করার চেষ্টা করব, একটা 2 ভেরিয়েবল কে ম্যাপ কে কিভাবে প্লেস করতে হয় সেটা টেকনিকটা দেখার চেষ্টা করব। ওকে, সবাই একটু খেয়াল করেন। এই পেজটাকে আমরা এখন একটা কে ম্যাপ বানায় ফেলবো। কিভাবে বানাবো সেটা দেখেন। ফার্স্টে খেয়াল করেন, ডান পাশে আমরা মনে এই ট্রুথ টেবলটা জানি, এটা হচ্ছে ট্রুথ টেবল। মনে করেন একটা সিস্টেমের যখন ট্রুথ টেবল থাকে, আমরা ট্রুথ টেবলের মধ্যে ফার্স্টে কি করি, এটা যে ইনপুটের কম্বিনেশন আছে সেগুলো লিখে ফেলি। আমরা সবাই এটা অলরেডি জানি। এবং ইনপুটের কম্বিনেশন যদি 2 ভেরিয়েবল হয় 4টা কম্বিনেশন হবে এবং এই 4টা কম্বিনেশনে এগুলা কিন্তু ফিক্সড। ভেরিয়েবল কি f1, এটা হয়তো ভ্যারি করতে পারে, সেটার উপর বেস করে এটা হয়তো ভ্যারি করতে পারে, বাট ইনপুট কম্বিনেশন কিন্তু অলওয়েজ ফিক্সড। তো সেম ভাবে কে ম্যাপের মধ্যেও ইনপুট কম্বিনেশনটাকে আমরা কিভাবে প্লেস করব সেটা দেখি। খেয়াল করেন, এখানে যে দুইটা ইনপুট আছে x আর y, এটাকে আমরা কি করব, আমরা রো আর কলামে ভাগ করে ফেলবো। আমরা x কে ধরলাম রোতে, y কে ধরলাম কলামে। তার মানে x আমার রোতে থাকবে আর y থাকবে কলামে। খেয়াল করেন, এবার x এর পসিবল ভ্যালু কি হতে পারে? পসিবল ভ্যালু হতে পারে 0 অথবা 1। তাহলে x এর পসিবল ভ্যালু যেহেতু 0 আর 1, তার মানে আমার টেবিলটা দুইটা রোতে ভাগ হয়ে গেল। রাইট? সেম ভাবে y এর পসিবল ভ্যালু কি হতে পারে? 0 আর 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি y এর পসিবল ভ্যালু তাহলে যেহেতু 0 আর 1, তাহলে এটা কয় ভাগে ভাগ হয়ে গেল? এটাও 2 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে খেয়াল করেন, x 2 ভাগে ভাগ হলো, y এর দুইটা ভাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি রো দুইটা, কলাম দুইটা। এবার আমরা কি করব, প্রত্যেকটা সেলের অ্যাড্রেস দিব। অ্যাড্রেস কি? আপনাদের যে রুম নাম্বার আছে, মনে করেন আপনি যখন ক্লাসরুমে ক্লাস করেন তখন আপনি রুম নাম্বার লিখেন। কিরকম লিখেন? 4A03, এটা একটা ক্লাসের রুম নাম্বার। সেম ভাবে আপনার প্রত্যেকটা সেলের আমরা একটা নাম দিব বা সেলের একটা পজিশনের নাম দিব। সেলের পজিশন বলতে পারি। এই পজিশনটা কি হবে? পজিশনে ফার্স্ট লিখবো আমরা রো, তারপর লিখবো কলাম। তার মানে ফার্স্টে রো এর ভ্যালু, তারপর হচ্ছে কলামের ভ্যালু। দেখেন এই পজিশনে এই নাম্বার, এই সেলটার মধ্যে রো এর ভ্যালু কত? 0, কলামের ভ্যালু কত? 0। তাহলে এটাকে লিখবো আমরা 0 0। এখানে দেখেন এই সেলে রো এর ভ্যালু কত? 0, কলামের ভ্যালু কত? 1। তাহলে এটাকে লিখবো 0 1। এখানে রো এর ভ্যালু কত? 1, কলামের ভ্যালু 0, তাহলে লিখবো এটাকে 1 0। এখানে 1 1। এভাবে করে আমরা সেলের ভ্যালুগুলা, পজিশনের ভ্যালুগুলা লিখে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন কেউ যদি বলেন স্যার বাইনারি লিখলাম, ডেসিমালটা থাকলে আমার সুবিধা হতো। দেখেন আমরা যখন ট্রুথ টেবলে ডেসিমাল লিখতাম কিভাবে লিখতাম? 0 1 2 3, মিনটা ম্যাক্সিমামে দেখছি। তাহলে সেম ভাবে এখানেও যদি আমরা ডেসিমাল লিখি বাইনারি করেসপন্ডিং, আমরা বলতে পারি এটা হচ্ছে ডেসিমাল 0 এর সেল, এটা হচ্ছে 1 এর সেল, এটা হচ্ছে 2 এর সেল, এটা হচ্ছে 3 এর সেল। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করেন আমরা সেলের মধ্যে ইনপুট গুলা কিভাবে বসাইতে হয় এবং সেলের অ্যাড্রেস কিভাবে দিতে হয় এটা বুঝে গেছি। এবার আপনার যখন পাশাপাশি এই যে সেলগুলো আছে এগুলাকে বলা হয় অ্যাডজাসেন্ট সেল। অ্যাডজাসেন্ট সেল তার মানে আপনি যখন ক্লাসের পাশাপাশি দুজন ফ্রেন্ড বসেন, পাশাপাশি দুজন যে ফ্রেন্ড বসেন তারা যদি যারা নিজেরা একজন একজন পাশাপাশি থাকেন সেটাকে অ্যাডজাসেন্ট বলা হয়। সেম ভাবে এখানেও যে সেল তার পাশে আছে সেটাকে অ্যাডজাসেন্ট সেল বলা হচ্ছে। এবং অ্যাডজাসেন্ট সেলের কনসেপ্টটা হচ্ছে পাশাপাশি সে দুইটা সেলের মাঝখানে চেঞ্জ থাকবে 1 বিটের। যেমন দেখেন আপনার রুম নাম্বার আমরা যখন ক্লাসে বলতাম 4A03, তারপর রুম কি ছিল 4A04,
তারপর ছিল কি 4A05, তাহলে আমরা জানি 3 এর পর 4ই আসবে, 3 এর পর কখনোই 5 আসবে না। এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ওয়েতে আসলে রুমগুলা ডিস্ট্রিবিউট, সেটার ওয়েতে। সেম ভাবে কে ম্যাপে সেলগুলা কোন সেলগুলা পাশাপাশি থাকবে সেটার রুলসটা কি, সেটার রুলস হচ্ছে পাশাপাশি সেলগুলোর মধ্যে একটা বিটের চেঞ্জ থাকতে হবে। যেমন দেখেন 0 নাম্বার সেল এবং 1 নাম্বার সেলের মধ্যে এর ভিতরে পাশাপাশি আছে, দেখলেই বোঝা যাচ্ছে কয় বিটের চেঞ্জ আছে, এক বিটের চেঞ্জ আছে। 0 নাম্বার সেল আর 2 নাম্বার সেল পাশাপাশি আছে, উপর নিচ কিন্তু পাশাপাশি, পাশাপাশি সেল, এটার মধ্যে কয় বিটের চেঞ্জ আছে, এক বিটের চেঞ্জ। তাহলে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সেল। বলেন তো 0 আর 3 এই দুইটা কি অ্যাডজাসেন্ট সেল হবে? না স্যার। না স্যার, 0 আর 3 অ্যাডজাসেন্ট সেল হবে না, কারণ কি এখানের মধ্যে চেঞ্জ কয় বিট, 2 বিটের চেঞ্জ। 2 বিটের চেঞ্জ থাকলে কখনোই কোনো সেল অ্যাডজাসেন্ট সেল হবে না। তাহলে আমরা টু ভেরিয়েবল সিস্টেমে এই যে জিনিসটা করলাম, এখন যে অ্যাড্রেস গুলো দিয়ে দিলাম, এটা কিন্তু ফিক্স। তার মানে আপনাদের ক্লাসরুমে যেমন 4A03 4A04 এরকম রুম নাম্বার গুলো যেরকম ফিক্স থাকে, সেইম ভাবে কে ম্যাপে টু ভেরিয়েবলের জন্য এখন যেটা করলাম সেটা কিন্তু ফিক্স। কিন্তু এটার মধ্যে কোন ভ্যালু থাকবে বা ফাংশনে কোন ভ্যালু থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবল, সেটা আমরা চেঞ্জ করে করে বিভিন্ন সিস্টেমের জন্য বিভিন্নটা বসাবো। বাট যে কোনো টু ভেরিয়েবল কে ম্যাপে ফার্স্টে আমাদের আসলে এই কাজটা করে ফেলতে হবে, এখন যেভাবে ভ্যালুগুলো প্লেস করছি। তার মানে হচ্ছে আপনারা, আমরা তো জানেন রুম নাম্বারে যেমন প্রত্যেকটা রুমের নাম্বার তো ফিক্স থাকে, কিন্তু ভিতরে কোন স্টুডেন্ট থাকবে সেটা আসলে ভ্যারি করে, জাস্ট লাইক আমাদের বুলিয়ান ফাংশন। ওকে, তো আমরা এই যখনই আমাদের একটা কে ম্যাপ করতে হবে, ফার্স্টে আমরা এরকম একটা ম্যাপিং আসলে ফার্স্টে করে ফেলবো। তাহলে সবাই যদি টু ভেরিয়েবলটা বুঝেন, তাহলে এবার আমরা আরেকটু অ্যাডভান্স করি, সেটা হচ্ছে থ্রি ভেরিয়েবলের জন্য করি। খেয়াল করেন, যখনই আমি আপনাকে থ্রি ভেরিয়েবলের জন্য কে ম্যাপ করতে যাচ্ছি, থ্রি ভেরিয়েবল কে ম্যাপ, তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি থ্রি ভেরিয়েবলের মধ্যে একটাকে রো দুইটাকে কলাম করে ফেলতে পারি, অথবা একটা দুইটাকে রো একটাকে কলাম করতে পারি, বোথ ওয়ে করতে পারি। তো আমরা সহজ বা সিম্পলিফিকেশনের জন্য আমরা এক্স কে রো ধরলাম, ওয়াই জেড কে কলাম ধরলাম, এটা কেউ লিখবেন না। ওকে, খেয়াল করেন, এক্স কে রো ওয়াই জেড কে কলাম, কেউ এখন লিখেন না, আমি বলবো কখন লিখতে হবে। তাহলে দেখেন এখানের মধ্যে ইনপুটের যে কম্বিনেশন আছে সেগুলো তো অলওয়েজ ফিক্স। তো সেই ইনপুটের কম্বিনেশন গুলো আমরা কে ম্যাপে কিভাবে বসাবো সেটাই দেখতেছি। তাহলে এক্স যেহেতু রো, আমার এক্স এর ভ্যালু কি কি হইতে পারে, 0 হইতে পারে আর 1 হইতে পারে, রাইট? আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 আর 1 হইতে পারে, তার মানে আমরা বলতে পারি এখানের মধ্যে যে রো আছে, রোটা কয় ভাগে ভাগ হয়ে গেল, 2 ভাগে ভাগ হয়ে গেল, রাইট? এবার দেখেন yz এর ভ্যালু কি কি হইতে পারে, yz এর ভ্যালু হইতে পারে 0 0 0 1 1 0 1 1। তাহলে এই যে ভ্যালু গুলো হইতে পারে, আমি সেই হিসেবে এটাকে প্লেস করে দিই। তাহলে এখানের মধ্যে 4টা ভাগ হয়েছে, তাহলে যেহেতু 4টা কম্বিনেশন হতে পারে, 4টা ভাগ হবে, সিম্পল। এবার খেয়াল করেন, আমি ভ্যালু গুলাকে প্লেস করব। সবাই আমার সাথে সাথে একটু দেখেন, এগুলো আপনারা কাগজে লিখেও ফেলেন। ফার্স্টে আমাদের সেলের প্রত্যেকটা অ্যাড্রেস দিব, সেলের অ্যাড্রেস, তার মানে এটা কি আরেকটা কাগজে লিখবো? হ্যাঁ, এটা আরেকটা কাগজ। টু ভেরিয়েবলের জন্য একটা কাগজ, থ্রি ভেরিয়েবলের জন্য আরেকটা কাগজ, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা কাগজ, 4টা কাগজ আছে আপনার কাছে। ওকে, তাহলে খেয়াল করেন, ফার্স্টে আমরা দেখতে পাইতেছি এক্স ওয়াই জেড, এখানের মধ্যে ফার্স্টে আমরা কি বসাই, রো তারপর কলাম। তাহলে ফার্স্টে রো এর ভ্যালু কত, 0, কলামের ভ্যালু 0, তাহলে এটা কি হবে, অ্যাড্রেস বা পজিশন 0 0 0, এটা কি হবে 0 0 1, এটা কি হবে 0 1 0, এটা কি 0 1 1, এটা কি 1 0 0, এটা হচ্ছে 1 0 1, এটা 1 1 0, এটা 1 1 1। আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে আমরা সেলের মধ্যে আমরা আগে যেভাবে করছিলাম সেভাবে রো কলাম ওয়াইজ, আগে যেভাবে ট্রুথ টেবলে ইনপুট কম্বিনেশন বসাইতাম, সেই ট্রুথ টেবলের ইনপুট কম্বিনেশনটা আমরা কে ম্যাপে বসাই দিলাম। ডান, কাজ শেষ। এবার আমরা দেখার চেষ্টা করি, আমরা বললাম অ্যাডজাসেন্ট সেল বা পাশাপাশি সেলগুলো বসার একটা সার্টেন রুলস, সেই রুলসটা কি ছিল, পাশাপাশি দুইটা সেলের মাঝখানে কয় বিটের চেঞ্জ থাকতে হবে, 1 বিট। তাহলে আমরা এটাই ভেরিফাই করার চেষ্টা করি যে পাশাপাশি দুইটা সেলের মধ্যে 1 বিটের চেঞ্জ আছে নাকি। তাহলে আমরা এটা নাম ধরে ডাকার জন্য সুবিধার জন্য প্রত্যেকটা ডেসিমেলটা লিখে ফেলি বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। কেউ কিন্তু লিখবেন না, এটা আগে বলছি, কেউ কাগজে এটা লিখবেন না, আমি বলবো কখন লিখতে হবে, খেয়াল করেন। তাহলে এইটা আমরা যদি এভাবে বসায় ফেলি, তাহলে খেয়াল করেন এখানের মধ্যে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি 0 আর 1, এই দুইটার মধ্যে, এই দুইটা পাশাপাশি বসে আসতে দেখাই যাচ্ছে, এই দুইটার মধ্যে কয় বিটের চেঞ্জ আছে, 1 বিটের চেঞ্জ। তাহলে এই দুইটা অ্যাডজাসেন্ট, কোনো সমস্যা নেই। সেম ভাবে দেখেন 0 আর 4 পাশাপাশি বসে আছে, কয় বিটের চেঞ্জ, 1 বিটের চেঞ্জ, এটাও অ্যাডজাসেন্ট। 0 0 1 আর 1 0 1, এই দুইটা 1 আর 5 পাশাপাশি বসে আছে, কয় বিটের চেঞ্জ, 1 বিটের চেঞ্জ। ওকে, তাহলে এটাও অ্যাডজাসেন্ট। 2 আর 3 দেখেন, 0 1 0 আর 0 1 1
কয় বিটের চেঞ্জ? 1 বিটের চেঞ্জ, তার মানে এই দুইটাও অ্যাডজাসেন্ট। 6 আর 7 ও দেখেন 1 বিটের চেঞ্জ, এই দুইটাও অ্যাডজাসেন্ট। কিন্তু খেয়াল করে দেখেন 1 আর 2, 001 আর 010 আমি যদি দেখতে চাই, দেখেন তো এখানে কয় বিটের চেঞ্জ? 2 বিটের 2 বিটের চেঞ্জ, তার মানে এই দুইটা কখনোই পাশাপাশি বসতে পারে না। সেম ভাবে 5 আর 6 দেখেন 101 আর 110 এখানের মধ্যে কয় বিটের চেঞ্জ? 2 বিট 2 বিটের চেঞ্জ, তার মানে 2 বিটের চেঞ্জ যদি হয় তার মানে এই দুইটা কখনোই পাশাপাশি বসতে পারে না। তার মানে আমরা বলতে পারি আমি যে এটা বসাইলাম এই বসানোটা ঠিক হয় নাই। 10টাকে আমি কখনোই 01 এর পাশে বসাইতে পারবো না, 10কে আমি 11 এর পাশে বসাইতে পারবো কিন্তু 01 এর পাশে বসাইতে পারবো না। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে এটাকে একটু চেঞ্জ করতে হবে এবং চেঞ্জটা আমরা করতেছি। এবার আপনারা সবাই লিখতে পারেন। তাহলে আমি আগের মধ্যে এখানে x বসাইলাম এবং আমরা এখানের মধ্যে y z বসাইলাম, x এর ভ্যালু 0 1 সেটা লিখে ফেললাম। তাহলে দুইটা ভাগে ভাগ হয়ে গেল রোটা। বলেন কোনটা বুঝি নাই। বের না করে ডিরেক্ট বসাবেন কি হবে? না না না, ওটা তো আপনাকে বুঝাইছি। মানে আপনি বলছেন ওই যে টু, কোনটা বললেন বুঝি না আমি। অ্যাডজাস্ট না, আগের স্টেপটা আমি মুছে দিছি, বোর্ড ক্লিয়ার করে ফেলছি। হুম, এই যে যেমন এখন এখন লিখতেছি, এটা হচ্ছে 01, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10। না, এটা লিখতে হবে, এটা লিখতে হবে, এটা থেকেই তো বসাবেন, আর কি করবেন? কি বলতেছেন আপনি? এক বিট? হ্যাঁ, এখন তো ডিরেক্টলি বসাবেন, এখন তো ডিরেক্টলি বসাবেন। এই যে আমরা 1 বসেছি সেটা তো ভুল ছিল, সেভাবে তো আমরা বসাবো না। ফয়সাল আপনি একটু ওয়েট করেন, আমার মনে হয় আপনি একটু ওয়েট করেন, বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন ওইটা হচ্ছে, ওইটা বসানো যাবে না, ওইটা ভুল। তো কিভাবে বসাবো? আমরা অলওয়েজ এখানে 1 1 দিয়ে বসাবো। কেন 1 1 দিয়ে বসাবো সেটাই দেখাচ্ছি। তাহলে দেখেন এটাকে আমরা রো কলাম হিসেবে অ্যাড্রেস দিচ্ছি 0 0 0, এটা হচ্ছে 0 0 1, এটা কি 0 1 1, এটা হচ্ছে 0 1 0, এটা কি 1 0 0 1 0 1 1 1 1 0। এবার দেখেন আমরা এইভাবে বসাইলে কি সুবিধা হচ্ছে, আগের বার দেখছিলাম আমরা ডেসিমেল ভ্যালুটা লিখে ফেলি, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। 0 1 3 2 4 5 7 6। তাহলে দেখেন এবার আমরা দেখতে পাচ্ছি 0 1 3 2 4 5 7 6 এগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি ডেসিমাল ওয়েতে নাই। কেন নাই? কারণ হচ্ছে কে ম্যাপে সেলগুলো যে বসবে পাশাপাশি বসবে না কিভাবে বসবে, অ্যাডজাসেন্ট কি হবে বা কি কোন ওরিয়েন্টেশনে বসবে, সেটা অলওয়েজ ফলো করে কি অ্যাডজাসেন্ট সেলের সাথে কয় বিটের চেঞ্জ থাকতে হবে? 1 বিটের চেঞ্জ। এটাকে একটা কোড আছে, সেটার নাম হচ্ছে গ্রে কোড। গ্রে কোড আমরা পরবর্তীতে দেখবো, কিন্তু গ্রে কোডের কনসেপ্টটা হচ্ছে কনজিকিউটিভ দুইটা বিটের মধ্যে বা কনজিকিউটিভ দুইটা সেলের মধ্যে চেঞ্জ থাকতে হবে 1 বিটের। তার মানে সেম ভাবে দেখেন এখানে কে ম্যাপটা আসলে গ্রে কোড ফলো করে। এবং দেখেন এখানের মধ্যে আগেই তো দেখছিলাম 0 1 অ্যাডজাসেন্ট 4 5 অ্যাডজাসেন্ট, সমস্যা নেই। কিন্তু আগে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে 1 এর সাথে তার পাশের সেলটা। এবার দেখেন 1 আর 3 দুইটার মধ্যে কয় বিটের চেঞ্জ থাকবে? 1 বিটের চেঞ্জ, তার মানে এটা পারফেক্ট। 5 আর 7 কয় বিটের চেঞ্জ আছে? 1 বিটের, পারফেক্ট। তাহলে এভাবে করে পারফেক্টলি বসানো সম্ভব। তাহলে আমরা যখনই কে ম্যাপ একটা 3 ভেরিয়েবলে করব, আমরা অলওয়েজ এখানের মধ্যে 0 0 0 1 1 0 1 1 দিব না, আমরা অলওয়েজ 0 0 0 1 1 1 1 0 দিয়ে করব। এখানে 1 1 টা আনার মেইন রিজনটা কি? 1 1 টা আনার মেইন রিজনটা হচ্ছে আমাদের এটা গ্রে কোড হিসেবে বসে, এবং আমরা যদি 1 1 টা এখানে না আনি তাহলে আমাদের অ্যাডজাসেন্ট সেলের কনসেপ্টটা এখানে ফুলফিল হবে না। সেজন্য অলওয়েজ কে ম্যাপ যখন আমরা 3 ভেরিয়েবল করব অলওয়েজ আমরা এই প্যাটার্নটা ইউজ করব। এবং এখন আপনারা কাগজে এই যে ম্যাপটা আমরা করলাম সেটাকে ট্রান্সফার করে দিতে পারেন। তার মানে রোতে থাকবে 0 1 আর কলামে আমরা 0 0 0 1 1 1 1 0 টা ইউজ করব। কোনটা আমরা আমরা গুণ কোথায় করলাম ফয়সাল?
ওটা গুণ না, ওটা গুণ না, ওটা গুণ না, ওটা রো কলামের ভ্যালু। এই অ্যাড্রেস এটা না লিখে ডিরেক্টলি করবেন কেম্যাপ পারবেন না, অনেক ক্ষেত্রে ঝামেলা করবেন। আমি বলবো আপনাকে লিখতে হবেই। কেন হ্যাঁ বুঝতে পারছি, কিছুক্ষণ পরে দেখবেন বা কয়েকদিন পরে দেখবেন, এটা আমি আপনাকে বলবো লিখতে হবেই। কারণ হইলো আমরা যে টেকনিকটা দেখবো এটাতে এটা না লিখলে মারাত্মক বিপদে পড়বে। ওকে, লিখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ, কোশ্চেনটা বুঝছি আমি। আচ্ছা, তাহলে খেয়াল করেন স্যার একটা জিজ্ঞাসা ছিল স্যার, এই যে 3 ভ্যারিয়েবলের পর থেকে কি এরকমটা হবে? কারণ 2 ভ্যারিয়েবলে তো না, এরকম 2 ভ্যারিয়েবলে সমস্যা কোনো সমস্যা নেই। 3 ভ্যারিয়েবল আর 4 ভ্যারিয়েবল 5 ভ্যারিয়েবল এখানে এগুলো হবে। মানে 3 ভ্যারিয়েবলের পর থেকে জাস্ট খালি ওই যে পরে দুইটা শেষ দুইটা কলামের মধ্যে জাস্ট কি মিরর হবে নাকি এটা কি 3 ভ্যারিয়েবলের পরে শেষ দুইটা আপনারা কলাম? সবসময় মাথায় রাখবেন, আপনি মিরর টিরর এত কঠিন চিন্তা করেন না, আস্তে আস্তে হায়ার লেভেলে বুঝবেন। সহজভাবে চিন্তা করবেন এভাবে, 2 ভ্যারিয়েবলের পর থেকে আমাদের এখানে মধ্যে 0 1 এর পর 1 1 বসবে। কেন বসবে? যাতে পাশাপাশি দুইটা সেলের মধ্যে এক বিটে চেঞ্জ থাকতে পারে। এটা আপনি সিকোয়েন্সটা মনে রেখে দেন, 0 0 0 1 1 1 1 0। বুঝতে পারছেন? এবং যখনই ওই 1 1 টা বসানো হচ্ছে তার কারণটা হচ্ছে কেন? যাতে এক বিটে চেঞ্জ থাকে। এখানে যদি 1 1 না বসে অন্য কিছু বসায় এটাকে এক বিটে চেঞ্জ আনতে হতো, সেটাই বসাতাম। কিন্তু আমরা দেখতেছি 1 1 আনলে এক বিটে চেঞ্জ হয়, সেজন্য আমরা 1 1 এখানে আনতেছি। ওকে, মিরর এগুলো আরো পরে বুঝবে, আস্তে আস্তে বুঝবে। 5 ভেরিয়েবলের সময় অনেক কিছু বুঝবে। বুঝতে পারছেন আলবি? জি স্যার, বুঝতে পারছি। দেখেন খেয়াল করেন, এটা আমরা যখন বসাবো, বসানোর পর এবার আমরা অ্যাডজাসেন্ট সেলের কনসেপ্টটা দেখি। 3 আর 2 এটাও কিন্তু অ্যাডজাসেন্ট, 7 আর 6 এটাও অ্যাডজাসেন্ট। কেন? এক বিটের চেঞ্জ আছে, এক বিটের চেঞ্জ থাকলেই অ্যাডজাসেন্ট। তাহলে আপনাদের সামনে কাগজটা আছে, আমি এক্সপেক্ট করতেছি আপনারা সবাই কাগজটা মেনটেন করছেন। একটু খেয়াল করে দেখেন তো, 2 আর 0, দেখেন তো এই দুইটার মধ্যেও কয় বিটের চেঞ্জ আছে? এক বিটের চেঞ্জ। তার মানে বলা যায় এটা আর এটাও কিন্তু অ্যাডজাসেন্ট সেল। তার মানে কে ম্যাপটা কিন্তু আসলে একটা ওয়ান ডাইমেনশনাল পিকচার না। আপনি যদি একটা টেপ দিয়ে 2 নাম্বার আর 3 নাম্বার 0 নাম্বারকে একটা লাগাই দেন, তাহলে বেসিক্যালি আপনার কে ম্যাপটা এরকম একটা সার্কুলার ওয়ে হবে, ঠিক না? এরকম একটা সার্কুলার ওয়ে হবে। এবং কে ম্যাপ কিন্তু আসলে একটা সার্কুলার রিপ্রেজেন্টেশন। কে ম্যাপ কিন্তু ওয়ান ডাইমেনশনাল কোনো টেবিল না, এটা হচ্ছে একটা সার্কুলার রিপ্রেজেন্টেশন। তার মানে আমরা বলতে পারি 2 আর 0 কিন্তু পাশাপাশি বসে আছে একটা সার্কেলের মধ্যে। 2 আর 0 কিন্তু পাশাপাশি, যেখানে মধ্যে 0 আর 2 এরাও কিন্তু পাশাপাশি বসে আছে। সেম ভাবে দেখেন 4 আর 6, দেখেন তো এক বিটের চেঞ্জ, তার মানে এরাও কিন্তু পাশাপাশি বসে আছে। তার মানে এটা কিন্তু একটা পারফেক্টলি সার্কুলার রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? আচ্ছা, এই যে রিপ্রেজেন্টেশন আছে তার মানে আমরা বুঝতে পারলাম কে ম্যাপ কিন্তু ওয়ান ডাইমেনশনাল কোনো ভিউ না, এটা হচ্ছে টু ডাইমেনশনাল ভিউ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে একটু কেউ বলতে পারেন 0 আর 6 এইটা আর এটা এরা কি অ্যাডজাসেন্ট সেল? না স্যার, না স্যার। দেখেন আপনাকে বলে 0 আর 6 অ্যাডজাসেন্ট, 0 আর 6 কখনোই অ্যাডজাসেন্ট সেল হবে না। কেন হবে না? দেখেন 0 আর 6 এর মধ্যে কয় বিটের চেঞ্জ আছে? 2 বিটের চেঞ্জ। 2 বিটের চেঞ্জ থাকলে কখনোই অ্যাডজাসেন্ট সেল হবে না। অ্যাডজাসেন্ট সেল হওয়ার জন্য কয় বিট হতে হবে? অলওয়েজ এক বিটের চেঞ্জ হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন এই জিনিসটা শুধু মাথায় রাখবেন যে আমাদের দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আমাদের কে ম্যাপের মধ্যে এখানে 1 1 আসে এবং সিকোয়েন্সটাও দেখতেছেন এটা কোনো ডেসিমাল সিকোয়েন্স না, এটা হচ্ছে গ্রে কোড অনুযায়ী বসানো হয়, সেই জন্য এখানে 1 1 আসে, এটা মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে কে ম্যাপ কিন্তু কোনো ওয়ান ডাইমেনশনাল আপনার একটা পেজ না, এটা হচ্ছে আমি যদি আমার পেজের দুইটা এজ কে ফোল্ড করে দেই, এটা একটা সার্কুলার রিপ্রেজেন্টেশন। আপনাদের সামনে যে পেজটা আছে আপনারা 2 আর 0 কে পাশাপাশি নিয়ে আসেন সার্কুলার ওয়েতে, তাহলে আপনার চোখের সামনে আপনি পেজটা দেখলেই বুঝতে পারবেন কে ম্যাপের রিপ্রেজেন্টেশন আসলে কি হবে। তার মানে আপনার 2 টাকে আর 0 টাকে যদি আপনি ফোল্ড করে পেজটাকে পাশাপাশি নিয়ে আসেন, তাহলে দেখবেন 0 আর 2 আপনার সামনে যখন পাশাপাশি থাকবে তখন আপনি দেখলেই বুঝতে পারবেন কে ম্যাপের রিপ্রেজেন্টেশন আসলে এইভাবেই। তার মানে এটা একটা টু ডাইমেনশনাল সার্কুলার রিপ্রেজেন্টেশন। ওকে, আচ্ছা, এবার টু ভেরিয়েবল যদি আপনারা বুঝেন, আমি একটু আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স দেখাই, সেটা হচ্ছে একটা 4 ভেরিয়েবল সিস্টেম দেখাই। তাহলে 4 ভেরিয়েবল সিস্টেম হলে আমার কাছে ইনপুট আছে কয়টা? 4টা। তাহলে আমরা দুইটা ইনপুটকে রো, দুইটাকে কলাম করতেছি। কেউ বলতে পারেন স্যার একটাকে রো তিনটাকে কলাম করতে পারেন, করতে পারি। সেগুলো আমরা অ্যাডভান্স লেভেল বা আপনি প্র্যাকটিস করার সময় দেখে নিন, আমরা সহজটা দেখি। তাহলে আমরা দুইটা রো দুইটাকে রো দুইটাকে কলাম বানাইলাম। তাহলে দেখেন আগের মতোই পসিবল কম্বিনেশন কি হবে? 0 0 0 1, তারপর কি দিব? 1 1 1 0। কেন 1 1? কারণ 1 1 না দিলে এখানের মধ্যে গ্রে কোড ফলো করে না। তাহলে আমাদের 4টা রো হয়ে গেল। আমি রো গুলাকে একটু লিখে ফেলি, আপনারা এটা লিখে ফেলতে পারেন আমার সাথে সাথেই, আপনাদের কাগজের মধ্যে এটা লিখে ফেলতে পারেন। ঠিক আছে,
সেম ভাবে দেখেন আমার সিডি তে সিডি এর পসিবল ভ্যালু কি 0 0 0 1 1 1 1 0 তাহলে চারটা কলাম হইলো চারটা কলামের ভ্যালু লিখে ফেলি ডান এবার দেখেন প্রত্যেকটার ভ্যালু লিখবো আমাকে বলেন তো সবাই একটু ফার্স্টে লিখবো রো তারপর লিখবো কলাম তাহলে এখানের মধ্যে ভ্যালুটা কি হবে 0 0 0 0 এটার ভ্যালু কি হবে 0 0 0 1 আমরা এই ভ্যালুটা লিখবো মাস্ট লিখবো সবাই লিখবো 0 0 1 1 0 0 1 0 0 1 0 0 0 1 0 1 0 1 1 1 0 1 1 0 1 1 0 0 কিভাবে বসাচ্ছি বুঝতেছেন ফার্স্টে রো তারপর কলাম 1 1 0 1 1 1 1 1 1 1 1 0 1 0 0 0 1 0 0 1 1 0 1 1 1 0 1 0 তাহলে আমরা রো কলাম ওয়াইজ প্রত্যেকটা সেলের অ্যাড্রেসটা পেয়ে গেলাম এবার আপনাদের বোঝার সুবিধার জন্য যেহেতু এখন আপনারা ইনিশিয়াল লেভেলে আছেন প্রত্যেকটা সেলের করসপন্ডিং আগে যেমন এভাবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডেসিমেল লিখতাম না এখানেও ডেসিমেলটা লিখে ফেলি 0 1 3 2 দেখেন এটা কি ডেসিমেল ওয়েতে নাই কিন্তু 4 5 7 6 আমি 7 এগুলো কোথায় লিখতেছি বাইনারি করসপন্ডিং ডেসিমেল ভ্যালু লিখতেছি সেখান থেকে এই ভ্যালুটা পাইতেছি ওকে তারপর দেখেন 8 9 11 10 12 13 15 14 দেখেন আমি প্রত্যেকটার বাইনারি করসপন্ডিং ডেসিমেলটা লিখলাম এবং দেখতেছি আমরা ডেসিমেল ওয়েতে না একটু অন্যরকম ডিফারেন্ট ওয়েতে আছে এবং কোন ওয়েতে আছে সেটাও আমরা অলরেডি জানি সেটা হচ্ছে বেসিক্যালি গ্রে কোড ফলো করে আছে তা এই কে ম্যাপে এই যে রিপ্রেজেন্টেশন এটা কিন্তু ফিক্স এটা কিন্তু অলওয়েজ ফিক্স এটাতে কোনো ভেরিয়েশন আসলে থাকবে না ওকে এবার অ্যাডজাসেন্ট সেলের কনসেপ্টটা দেখেন আপনারা অলরেডি অ্যাডজাসেন্ট সেলটা জানেন পাশাপাশি যারা বসে আছে সবাই অ্যাডজাসেন্ট এবং এটাও জানি এইখানের সাথে এখান কি আছে নিজেরা কানেক্টেড দেখেন 2 আর 0 অ্যাডজাসেন্ট 4 আর 6 অ্যাডজাসেন্ট 12 আর 14 অ্যাডজাসেন্ট 8 আর 10 অ্যাডজাসেন্ট তার মানে এই সাইডের সাথে এই সাইডের সকল সেলগুলো অ্যাডজাসেন্ট আছে আগে আমরা 3 ভেরিয়েবলের সময় দেখছিলাম এবার একটু খেয়াল করেন তো 0 আর 8 অ্যাডজাসেন্ট নাকি দেখেন এক বিটের চেঞ্জ তার মানে এটা অ্যাডজাসেন্ট 1 আর 9 অ্যাডজাসেন্ট নাকি এখানেও এক বিটের চেঞ্জ তার মানে এটাও অ্যাডজাসেন্ট 3 আর 11 অ্যাডজাসেন্ট নাকি এটাও অ্যাডজাসেন্ট 2 আর 10 অ্যাডজাসেন্ট নাকি এটাও অ্যাডজাসেন্ট তার মানে দেখেন কিছুক্ষণ আগে ফোল্ডিং বলছিলাম যে এটাকে আপনি ফোল্ড করে যদি এটার সাথে নিয়ে আসেন সার্কুলার ওয়েতে তাহলে এই সার্কুলার রিপ্রেজেন্টেশন হচ্ছে বেসিক্যালি এটা কে ম্যাপের রিপ্রেজেন্টেশন সেম ভাবে দেখেন আপনি উপরটাকে যদি ফোল্ড করে নিচেরটার সাথে নিয়ে আসেন তার মানে এমন ভাবে যদি আপনি পেজটাকে ফোল্ড করেন যেন 0 আর 8 আপনার সামনে ফোল্ডিং থাকে তাহলে আপনি কি পাচ্ছেন এই যে ফোল্ডিংটা যখন করতেছেন এই ফোল্ডিং এর পর আপনি দেখতে পাচ্ছেন উপরের সকল সেলগুলা কিন্তু নিচের সকল সেলের সাথে পাশাপাশি বসে আছে তার মানে কে ম্যাপের যে রিপ্রেজেন্টেশন এটা কিন্তু আসলে একটা রাউন্ড রিপ্রেজেন্টেশন বা একটা বলের মতো রিপ্রেজেন্টেশন যেখানে মধ্যে এই সেলগুলা এগুলার পাশাপাশি এবং উপরের সেলগুলা নিচের পাশাপাশি তার মানে এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল কোনো আপনার আমরা বলতে পারি ওয়ান ডাইমেনশনাল কোনো ম্যাপ না এটা কিন্তু 3 ডাইমেনশনাল একটা আসলে ম্যাপ যেখানে মধ্যে আমরা বলতে পারি এটাকে বলের মতো এটার ডান পাশের সাথে বাম পাশ কানেক্টেড উপরের সাথে নিচে কানেক্টেড ক্লিয়ার এবং এটা যদি আমরা ভেরিয়েবলতে দেখতে চাই তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম পাশাপাশি যারা বসে আছে তারা তো অ্যাডজাসেন্টই সাথে এই সাইডের সকল সেলগুলা একদম সাইডের সকল সেলগুলোর সাথে অ্যাডজাসেন্ট উপরের সেলগুলা নিচের সেলগুলোর সাথে অ্যাডজাসেন্ট ওকে এবং এই অ্যাডজাসেন্টের কাজ কি সেটা আমরা লেটার অন দেখবো আপাতত পেজটা দেখে আপনি জাস্ট ফোল্ড করে করে দেখেন যে যখনই আপনি পাশে আনতেছেন এই ভ্যালুগুলা লেখা যে ভ্যালুগুলো আছে দেখেন প্রত্যেকটা সেলের অ্যাড্রেস পাশাপাশি সেলের অ্যাড্রেসের মধ্যে এক বিট চেঞ্জ থাকার কথা এবং এক বিট চেঞ্জ আছে তার মানে দেখবেন যে পাশাপাশি এই কোণা কানি সবগুলা সেল অ্যাডজাসেন্ট কিন্তু আপনাকে যদি আমি এখন আস্ক করি যে এই সেলটা আর এই সেলটা অ্যাডজাসেন্ট নাকি আপনারা আমাকে কেউ বলেন তো এই দুইটা অ্যাডজাসেন্ট হবে নাকি না স্যার এই দুইটা হবে না কারণ হচ্ছে এটা আর এটা কখনোই অ্যাডজাসেন্ট হবে না তার কারণ কি তার কারণ হচ্ছে এখানের মধ্যে চেঞ্জ কয় বিট 2 বিট এখানের মধ্যে 1 বিটের চেঞ্জ না সুতরাং এটা কখনোই আসলে অ্যাডজাসেন্ট সেল হবে না তো যে কোনো সেল তার মানে আমরা বলতে পারি এটা এটার অ্যাডজাসেন্ট এটা এটার অ্যাডজাসেন্ট এটা এটার অ্যাডজাসেন্ট বাট এইটা কখনো এইটার অ্যাডজাসেন্ট না কারণ হচ্ছে এখানের মধ্যে 2 বিটের চেঞ্জ
তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কোনটা কোনটার অ্যাডজাসেন্ট সেটা জানার জন্য আমরা অলওয়েজ তাদের সেলের অ্যাড্রেসটা দেখবো। অ্যাড্রেস দেখলে আমরা বুঝতে পারবো যে পাশাপাশি সেলের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, এক বিটের চেঞ্জ থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো আপনারা পেজে লিখে রাখেন, এগুলো আমাদের সব সময় লাগবে এবং এটা আমাদের যখনই আমরা গ্রুপিং করতে যাব, কেম্যাপ ইউজ করতে যাব, এটা আমাদের লাগবে। এই যে 3টা পেজ করলাম, এই 3টা পেজের ছবি তুলে আপনারা ক্লাস ওয়ার্কের মধ্যে অ্যাড করে দিবেন। ওকে, এখন আপনাদেরকে আমি আরেকটু জিনিস দেখাই, আরেকটা অ্যাডভান্স জিনিস, সেটা হচ্ছে কেম্যাপের কমপ্লিশন বা কিভাবে কমপ্লিট করবো সেটা। তো যে 3টা এতক্ষণ দেখাইলাম এই 3টার ছবি তুলে আপনারা ক্লাস ওয়ার্কে অ্যাড করে দিবেন। এখন যেটা দেখাচ্ছি এটা না তুললে হবে, সমস্যা, এটা আপনার ক্লাসের লেকচার হিসেবে দেখে রাখতে হবে। খেয়াল করেন, আমরা এতক্ষণ যেটা দেখছি সেটা আবার তাহলে করছি, 2 ভেরিয়েবলে এক্স ওয়াই ইনপুট গুলাকে আমরা কি করি, বসাই দিই। ওকে, তাহলে বেসিক্যালি আমরা যেটা কেম্যাপ পাই এটা আমাদের সবসময় ফিক্সড, এটা আমরা জানি, ঠিক না? এবং এখানে আমাদের ভ্যালু গুলা কি হয় এটাও জানি, 0 0 0 1 1 0 1 1। এটা কি, এটা হচ্ছে ইনপুট কম্বিনেশন। এখন দেখি ফাংশন ভ্যালুটা কিভাবে বসাবো। খেয়াল করেন, ফাংশনের ভ্যালু বসাবো কিভাবে, 0 0 তে আমার ট্রুথ টেবিলে ভ্যালু আছে কত, 0, তাহলে আমরা 0 0 তে বসাই দিব 0। 0 1 এ আমার ভ্যালু আছে কত, 1, তাহলে ভ্যালু বসাই দিব 1। 1 0 তে ভ্যালু আছে কত, 1, তাহলে 1 0 তে ভ্যালু বসাই দিব 1। 1 1 এ ভ্যালু আছে কত, 0, তাহলে 1 1 এ বসাই দিব কত, 0। দেখেন, আপনি যদি এই পজিশনে ভ্যালুগুলো না লিখেন তাহলে আপনি আসলে বসাইতেও ঠিক মতো পারবেন না, কোথায় কি বসাবেন সেটাও আপনি বুঝবেন না। আপনাকে মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে, যেটা আসলে যত বড় হয়ে যাবে ভেরিয়েবল তত টাফ হয়ে যাবে। ওকে, 2 ভেরিয়েবলটা যদি বুঝেন, এবার আমরা 3 ভেরিয়েবলের জন্য দেখাবো। 3 ভেরিয়েবল দেখেন, এটা কি ছিল, x, এটা ছিল y z, ঠিক না? 0 1 0 0 0 1 1 1 1 0, রাইট? এবার আমরা এটাকে তাহলে করেসপন্ডিং বসাই দেই, কুইক বসাই দেই ফাংশনের ভ্যালু। ওকে, খেয়াল করেন তাহলে ভ্যালুটা কি হবে, 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 1 0 0 1 0 1 1 1 1 1 1 0, রাইট? এবার দেখেন, তাহলে আমরা বলতে চাচ্ছি ফাংশন এতটুকু পর্যন্ত ফিক্সড, আমরা সবসময় এটাই করব। এরপরের যেটা সেটা চেঞ্জ হবে বিভিন্ন সময় ফাংশন ওয়াইজ। তাহলে আমরা f1 এর ভ্যালুটা বসাই দিই, দেখেন কোথায় কোথায় 1 আছে সেটা দেখে বসাই দিলে হচ্ছে। 1 আছে কোথায় দেখেন, 0 0 1 এ, তাহলে 0 0 1 এ একটা 1। তারপর 1 আছে কোথায়, 1 1 0 তে, 1 1 0 কোথায় আছে, এই যে 1 1 0 তে একটা 1। তারপর আছে 1 1 1 এ, তারপর 1 1 1 এ একটা 1। তাহলে এই যে 1 বসালাম, বাকি সব জায়গাতে কি আছে দেখতেছি, 0 আছে। এইভাবে আমরা ফাংশনের ভ্যালুটা ডিরেক্টলি ট্রুথ টেবিল থেকে কেম্যাপে বসায় দিতে পারি। আপনি বলতে পারেন স্যার আপনি তো বাইনারি লিখছেন, এখন ডেসিমাল লিখেন নেই। আর যে কোনো একটা লিখলেই হয়। আপনারা যখন ইনিশিয়াল লেভেলে কাজ করতে থাকবেন, তখন আন্ডারস্ট্যান্ডিংটা বা ক্লিয়ার হবে না, যতদিন এক্সপার্ট হবেন না যতদিন, ততদিন আপনারা বাইনারি ডেসিমাল দুইটাই লিখে রাখেন, আপনাদের জন্য সুবিধা হবে। যখন আপনি বুঝে যাবেন তখন আসলে দুইটা লিখতে হবে না, মানে এক্সামে কিন্তু দুইটা লিখতে হবে না, কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি দুইটা লিখে রাখলে আপনার ভিজুয়ালাইজ করাটা ইজিয়ার হবে। ওকে, তাহলে 3 ভেরিয়েবল আমরা বুঝছি। এবার আমরা তাহলে 4 ভেরিয়েবলের জন্য দেখি, যেটা আমাদের সবচেয়ে বড়। তাহলে এবার একটু খেয়াল করেন, 4 ভেরিয়েবলের জন্য লেখার জন্য কি করব, a b আমরা এগুলো জানি অলরেডি, তাও আপনাদের একটু যাতে 2 বা 3 বার দেখাইলে যদি মাথায় ঢুকে যায় সেজন্য দেখাচ্ছি। 0 0 0 1 1 1 1 0, রাইট? এবার আমরা কি করব, এটা কয় প্রত্যেকটা রো ওয়াইজ ভাগ করব। 4টা রো হয়ে গেছে, সেম ভাবে এটা 4টা কলাম হয়ে গেছে, রাইট? এবার আমরা ভ্যালুটা লিখি, তো বলেন 0 0 0 0 জানেন আপনারা, 0 0 0 1 0 0 1 1 প্রত্যেকটার অ্যাড্রেস লিখতেছি, পজিশন, রাইট? 0 1 0 1 আপনাদের কাগজের সাথে মিলাই দেখেন, 1 0। এটা আমাদের এই কাজটা প্রত্যেকবার কেম্যাপে করতে হবে। 1 1 1 1 1 1 1 0 1 0 0 0 1 0 0 1 1 0 1 1 1 0 1 0, রাইট? এটা বসানো শেষ। এবার আমাদের কি করতে হবে, এতটুক কিন্তু সবসময় ফিক্সড, এটার মধ্যে কোনো ভেরিয়েশন নেই, কিন্তু ফাংশনটার উপর বেস করে ভ্যালু বসানো ডিফারেন্ট হতে পারে। এতটুক আমরা সকল সময় করবে এগুলো করে ফেলবো। এবার দেখবো ফাংশনে কোথায় কোথায় 1 আছে। ফার্স্ট 1টা কোথায় আছে দেখেন, 3টা 0 1 এ, তাহলে 3টা 0 1 এ আমরা ফার্স্ট 1 বসাই দিব। তারপরে 1টা কোথায় আছে দেখেন, 0 1 1 0 তে, তাহলে 0 1 1 0 কোথায় আছে দেখি, এই যে 0 1 1 0, এখানে 1 বসাই দিব। তারপর 1টা কোথায় আছে, 0 1 1 এ, তাহলে এখানে একটা 1 বসাই দিব। তারপর 1টা কোথায় আছে, 1 1 0 0 তে,
তাহলে 1100 কোথায় আছে? এখানে আছে, এখানে একটা 1 বসাই দিব। তারপর 1টা কোথায় আছে? 1101 তাহলে এখানে একটা 1 বসাই দিব। তাহলে এভাবে করে আমাদের যেই ইনপুট কম্বিনেশনের জন্য 1 দেওয়া আছে সেইটার করেসপন্ডিং সেলে আমরা 1 বসাই দিব। এভাবেই আমরা সেলের মধ্যে ভ্যালুগুলোকে প্লেস করতে পারি এবং এভাবে প্লেস করার পরবর্তী স্টেপটা কিভাবে করতে হয়, গ্রুপিং কিভাবে করতে হয়, কাজ করতে হয় কিভাবে, সেটা আমরা লেটার অন দেখবো। কিন্তু আপনারা এখন যেটা করেন, আপনাদের আমরা আজকে 3টা পেজ ইউজ করছি, 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল আর 4 ভেরিয়েবল। এই যে 3টা পেজ করছেন, এই 3টা পেজ কিন্তু আপনাদের প্রিজার্ভ করতে হবে। কেন? এই যে ফোল্ডিং থিওরিটা বোঝার জন্য, বা এই পেজটা কিভাবে নিজেদের মধ্যে গ্রুপিং করতেছে সেটা বোঝার জন্য। তো আপনারা সবাই ক্লাসরুমে যান, দেখেন কেম্যাপ ক্লাস বলে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেওয়া আছে। আপনারা 10:30টার মধ্যে যে যে এই 3টা পেজ করছেন সবাই এই পেজটা ছবি তুলে একটা পিডিএফ করতে পারেন, 3টা ইমেজ করতে পারেন, যেভাবে করেন আপনি করে আমাকে ওখানে ক্লাস ওয়ার্কে অ্যাড করে দেন। ওকে, এটা আপনাদের সেখানে তো ফাংশনের ভ্যালুগুলো দেখাবো না, ফাংশনের ভ্যালু দেখাইতে হবে না, ফাংশনের ভ্যালু দেখাইতে হবে না। আপনি জাস্ট ম্যাপটা, কারণ এই পেজটা আমার সব সময় লাগবে। ফাংশনটা আমাদের প্রত্যেকটা সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, স্যার ম্যাপটা ফিক্স থাকবে। স্যার হ্যাঁ বল মাহফুজ। আমি স্যার যে মানে যে 3টা পেজ ওইটার একটা খাতার উপর রেখে স্যার ওইটার উপর দিয়ে আমার রোল নাম্বার লিখে আইডি নাম্বার লিখে ওইটা একটা ছবি তুলে দিয়ে দিলে হবে না স্যার? মাহফুজ বলি, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা আইডি লিখবেন, প্রত্যেকটা পেজ আলাদা হইতে হবে। এক পেজের মধ্যে 3টা থাকলে হবে না, কারণ আপনি ফোল্ড করতে পারবেন না। তো আপনি যদি আপনি 2 ভেরিয়েবল আইডি না লিখে তো স্যার সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দিচ্ছি, আমিও স্যার একই কাজ করছি। যারা আইডি না লিখে সাবমিট করছেন কোনো সমস্যা নেই, ওটা আইডি করেসপন্ডিং থাকে। আর যারা এখন সাবমিট করবেন তারা আইডিটা লিখে দিন। স্যার পিডিএফ এ আইডি লিখে সাবমিট করলে হবে না? বুঝিনি, সরি। পিডিএফ এ আইডিটা লিখে সাবমিট করলে হয় না? পিডিএফ এর ভিতরে আপনার এই পেজটার মধ্যে আইডিটা লেখার চেষ্টা করেন, আদারওয়াইজ হবে কি আমি যখন ডাউনলোড করব বুঝতে পারবো না। মানে স্যার পিডিএফ এর নেমটা আর কি, আইডিটা পিডিএফ এর নেম আইডি দিলে হবে, আমাকে বুঝতে পারলে হচ্ছে। স্যার আমি একটা পেজের মধ্যে একটা পেজ হয়ে হবে না, একটা পেজে আপনাকে ছিটতে হবে, 4টা ভাগ করতে হবে, আদারওয়াইজ আপনি ফোল্ড করবেন কি হবে? আমি যখন বললাম 3 ভেরিয়েবল পাশাপাশি আপনার গ্রুপ করতেছে, আপনি সেটা ফোল্ড করবেন কি হবে? ফোল্ড করার তো আপনার কাছে অপশন নেই, পাশাপাশি করার জন্য 4টা পেজ আলাদা থাকতে হবে। স্যার আমি স্যার মানে 4টা আগে ভাঁজ করে নিয়ে তারপর স্যার ওই ভাগে লিখছি স্যার, সিরি নাই স্যার এখন ওই একটা ছিঁড়ে ফেলে ছবি তুলেন। হ্যাঁ স্যার আমি ওই একটা পেজেরই টোটাল আর কি দিয়েছি স্যার। না, আবার ওইটা আনসাবমিট করে ফেলেন, ছিঁড়ে তারপর ছবিটা দেন। কারণ হচ্ছে আমি আপনার কাছে চাচ্ছি যে আপনার কাছে ওই ডকুমেন্টেশনটা থাকতে হবে, এই 3টা পেজ। আদারওয়াইজ আপনি গ্রুপ করতে পারবেন না, গ্রুপে ভিজুয়ালাইজ করতে পারবেন না। এখানে ভিজুয়ালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি পেজটা ছিঁড়ে ফেলেন, ছিঁড়ে আবার সাবমিট করেন, সমস্যা নেই। 10:30টার মধ্যে সাবমিট করলে হচ্ছে। ওকে, তো আমি ক্লাসটা ক্লোজ করতেছি। আপনারা যারা করেন নাই তারাও করে ফেলেন, আর যারা করছেন তারাও এটা কমপ্লিট করে সাবমিট করে দেন। এটা আপনাদের পারফরম্যান্স মার্কস হিসেবে কাউন্ট করবো। এবং আমাদের ওভার দ্য সেমিস্টার এটা কিন্তু আমাদের